সম্মানিত দর্শক শ্রোতা, আজকে প্রচলিত কিছু কথা, কিছু বিষয় বা কিছু শব্দের অন্তর্নিহিত অর্থ এবং তাৎপর্য নিয়ে কিছু কথা বলবো, যেটা আমাদের পরবর্তী জীবনে এটার একটা প্রভাব পড়বে। কাজে এই বিষয়গুলো আমাদের একটু খুঁটিয়ে জানা দরকার। এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি সঙ্গে থাকবে। 2024 সালের যে জুলাই বিপ্লব হলো, এটিকে অনেকেই বিপ্লব বলেন কিংবা অনেকে গণ অভ্যুত্থান বলেন, এই নিয়ে বিতর্ক আছে। বিপ্লব, গণ অভ্যুত্থান যেটাই বলুক, এই বিষয়গুলো আমাদের এটা সুস্পষ্টভাবে জানা থাকা দরকার। এর পরবর্তী ইফেক্ট ও আমাদের জানা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে যে সমস্ত কাজ ঘটনাগুলো হয়েছে, সেটার আমাদের আইনগত বৈধতা কোথায়, কীভাবে আমাদের আইনগত বৈধতা আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হলো, প্রথমে বলা যাক যে বিপ্লব কাকে বলে। বিপ্লব হলো বিদ্যমান কোনো ব্যবস্থার বিরুদ্ধে একটা সর্বাত্মক বিদ্রোহ, এবং এই বিদ্রোহের ফলে সমস্ত ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন ব্যবস্থা প্রবর্তন করা। পূর্বের বিদ্যমান ব্যবস্থা যাই থাকুক, সেটাকে বাদ দিয়ে নতুনভাবে ঢেলে সাজানো, এবং অর্থাৎ খুলনাছে সব পাল্টিয়ে নতুনভাবে শুরু করাই হলো বিপ্লব। আর অভ্যুত্থান হলো কোনো বিদ্যমান ব্যবস্থার উপরে তার কিছু কাজের অসন্তুষ্টের কারণে গণ অভ্যুত্থান, অর্থাৎ এর বিরুদ্ধে জনগণের একটা মতামত প্রকাশ করা হয়, এবং এই মতামত প্রকাশ করলে নতুন যে ব্যবস্থা প্রবর্তন করা হয়, অর্থাৎ পূর্বের ব্যবস্থারই কিছু সংস্কার করে, অর্থাৎ অভ্যুত্থান মানে কিছু সংস্কার করে সেই পুরনো ব্যবস্থাকেই নতুনভাবে আবার নতুন মডেলে চালু করা, সেটা হলো গণ অভ্যুত্থান। আর বিপ্লব হলো সম্পূর্ণ ব্যবস্থাকে পরিবর্তন করতে নতুনভাবে একটা শুরু করাই হলো বিপ্লব। জুলাই 2024 এটি কি বিপ্লব ছিল না গণ অভ্যুত্থান ছিল, এই নিয়ে বিতর্ক আছে। এবং এর যে প্রধান স্টেক হোল্ডার যারা এর নেতৃত্ব দিয়েছে, এরা এটাকে বিপ্লব বলতে চায়, এবং বিপ্লবের মাধ্যমে তারা পুরানো ব্যবস্থাকে পরিবর্তন করে, অর্থাৎ পুরানো সংবিধানকে পরিবর্তন করে নতুনভাবে সংবিধান রচনা করে নতুনভাবে আইন প্রণয়ন করে তারা এটা শুরু করতে চায়, এবং এটা তাদের আকাঙ্ক্ষা ছিল। পুরাতন রাজনৈতিক দলগুলো যারা এর স্টেক হোল্ডার, যদিও এর মধ্যে প্রধান রাজনৈতিক দল ছিল বিএনপি, এবং বিএনপি যদি এই বিপ্লবের নেতৃত্ব দিতে পারেনি বা দেয়নি, এবং তারা সরকার পরিবর্তনের সাথে জড়িত নয়, বা এই মুহূর্তে সরকার পরিবর্তন কথা ভাবছে না, এই কথা যখন বিপ্লবের আগ মুহূর্তে বলেছিল, বিএনপির সাধারণ লোকজন এই বিপ্লবের পক্ষে থাকলেও এর নেতৃত্ব এই পরিবর্তনের পক্ষে ছিল না, বা তারা সাহস করে নাই, যার কারণে তারা প্রকাশ্যে এই কথা বলছিল যে আমরা এই মুহূর্তে সরকার পরিবর্তনের কথা ভাবছি না। সঙ্গত কারণে তারা এই বিপ্লবকে অন করে না। এবং যখন বিপ্লব সংগঠিত হয়ে গেল, তখন স্টেট অর্থাৎ আর্মি এবং রাজনৈতিক দলগুলো সবাই মিলে যে সরকারটা গঠন করলো, বা যে মতের পক্ষে গেল, তারা সেটাই হলো একটা সংস্কারবাদী, একটা অন্তর্বর্তী একটা সরকার গঠন করলো তারা। বিএনপি শুরু থেকেই এই বিপ্লবী সরকার গঠন করার বিপক্ষে ছিল, অর্থাৎ বিদ্যমান ব্যবস্থাকে তার টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। আর অন্তর্বর্তী যে সরকারটা গঠিত তারা কোনো বিপ্লবী সরকার ছিল না, তাদের চরিত্রে কোনো বিপ্লব ছিল না, তারা বিপ্লবের অংশীদারও ছিল না। সঙ্গত কারণে তারা সিনিয়র সিটিজেন হিসেবে কিংবা তাদের বিভিন্ন বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকার কারণে তাদেরকে দিয়ে সরকার গঠন করা হয়। যদিও বিপ্লবীরা বারবার চেষ্টা করেছিল যে তাদেরকে বিপ্লবী চরিত্রে ফিরিয়ে আনার জন্য, কিন্তু এই সরকার বিপ্লবী চরিত্রে ফিরিয়ে আসার মতো আসলে তাদের কোনো মন মানসিকতাই ছিল না। সঙ্গত কারণে তারা কিছু সংস্কার করার জন্য কিছু সংস্কার কমিটি করে, এবং এই সংস্কার কমিটি করলেও সংস্কারটা এমনভাবে করা প্রয়োজন পড়ে যে আসলে এটা একটা বিপ্লবী পরিবর্তনের মতোই হয়। যদিও এর সংস্কারের বিপক্ষে বিএনপি প্রথম থেকেই সোচ্চার ছিল, এবং মৌলিক পরিবর্তনগুলোর বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, অর্থাৎ তারা এই পরিবর্তনের সাথে একমত নয়। কিন্তু তারপরও বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করে একটা সনদ রেডি হয়, যেটাকে বলা হয় জুলাই সনদ। এই জুলাই সনদ স্বাক্ষরিত হয়। বিএনপি এই জুলাই সনদকে কৌশল হিসেবে স্বাক্ষর করে। আসলে সত্যিকার অর্থে জুলাই সনদ বাস্তবায়ন করার তাদের কোনো মন মানসিকতা ছিল না। এর প্রমাণ পাওয়া যায় নির্বাচনের পরে, যখন তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন তারা এই জুলাই সনদের আলোকে যেভাবে শপথ নেওয়ার কথা ছিল শপথ নেয়নি। এতে করে বোঝা যাচ্ছে যে বিএনপি কৌশলগত কারণে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, আসলে সত্যিকার অর্থে জুলাই সনদের পক্ষে তাদের কোনো মন মানসিকতা ছিল না। অর্থাৎ তারা
সত্যিকার অর্থে কোনো সংস্কার বা সংবিধান পরিবর্তন এটা চায়নি। এর প্রমাণ হইল তো রাষ্ট্রপতি চুপুকে তারা রেখে দিয়েছে। এই বিপ্লবী সরকার মানে বিপ্লবের যারা স্টেক হোল্ডার তারা এটাকে পরিবর্তন করতে চেয়েছিল এই ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে, কিন্তু বিএনপি এটা পরিবর্তন করতে দেয়নি। অর্থাৎ তার মানে বিদ্যমান ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখতে চাইছে। নির্বাচনের উপরে বিএনপি পরিষ্কারভাবে বলছে যে আমরা যদি এই সংস্কারের পক্ষে অর্থাৎ জুলাই সনদ স্বাক্ষর না করতাম নির্বাচনটা আরও পিছিয়ে যেত। অর্থাৎ বিএনপি নির্বাচনের কারণেই জুলাই সনদে স্বাক্ষর করেছে, আসলে এর বেশি তাদের কিছু ছিল না। এখন প্রশ্ন হলো যে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠ পেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেয়ে যে তারা সরকার গঠন করলো এবং জুলাই সনদের সাথে গাদ্দারি করে যে তারা স্বাক্ষর করলো না, এর পরিণাম কি হবে এটি নিয়ে বুদ্ধিজীবী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দেশবাসী যারা সচেতন তারা আলোচনা করছেন, আইনজীবীরা আলোচনা করতেছেন। এই আলোচনার মধ্যে সুস্পষ্টভাবে একটা জিনিস উঠে এসেছে যে যদি এই গণভোটকে অস্বীকার করা হয় তাহলে পুরা সিস্টেমটাই আসলে ইলিগেল, অবৈধ হয়ে যায়। এই যে বিপ্লব এটা অবৈধ হয়ে যায়, এটা তো কোনো আইন মেনে করা হয়নি। বিপ্লব কখনো আইন মেনে করা হয় না, অভ্যুত্থান আইন মেনে করা হয় না। তাই আইন ভঙ্গ করে যে সমস্ত কাজগুলো করা হয় সেটাকে বৈধতা দেওয়ার জন্য পরবর্তী সংসদ এটাকে বৈধতা দিবে। আর এই বৈধতাকে পাকাপোক্ত করার জন্য গণভোটের আয়োজন করা হয়েছিল। গণভোট ছাড়া যদি কোনো আইন করা হয় অর্থাৎ ইনডেমনিটি দেওয়া হয় তাহলে সেটা পরবর্তী কোর্টে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু গণভোটের মাধ্যমে যে আইন করা হবে তাই সেটা পরবর্তী কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। এই জন্য গণভোট ব্যবস্থা রাখা হয়। কিন্তু বিএনপি একেবারে সেফ তাদের কোটারি স্বার্থ এবং সংকীর্ণ চিন্তার কারণে তারা এই গণভোটকে এখন অস্বীকার করছে, কিংবা গণভোটের আলোকে তারা কোনো কাজই করতে চাচ্ছে না, অর্থাৎ জুলাই সনদকে তারা স্বীকৃতি দিচ্ছে না। কিন্তু তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠ পেয়ে তারা রাষ্ট্র পরিচালনা হয়তো গায়ের জোরে করতে পারবে, কিন্তু পরবর্তী টাইমে কোনো সরকার অ্যাডভান্স সরকার যদি আসে অর্থাৎ তাদের বিপরীত মতাদর্শের কোনো সরকার যদি ক্ষমতায় আসে তখন সঙ্গত কারণেই তাদের এই জুলাই বিপ্লব থেকে শুরু করে যে সমস্ত কাজ ইন্টারিম সরকার এবং তাদের দ্বারা যত কাজ অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সমস্ত কাজই অবৈধ হয়ে যাবে, এবং যে তাদের এই নির্বাচনের মধ্যে যে সমস্ত সংসদ নির্বাচন তারাও অবৈধ হয়ে যাবেন, এবং পরবর্তীতে তারা সরকার গঠন করে যে সমস্ত কাজ করছেন তারাও আইনগতভাবে অবৈধ হয়ে যাবে। এই যে একটা বিশাল একটা শূন্য মানে গেপ অর্থাৎ একটা দুর্বলতা, একটা ফাঁক রেখে যে তারা সরকার গঠন করে সরকার পরিচালনা করবে, এই বিষয়টা তারা চিন্তায় নিয়ে আসছে না। যদি এই বিষয়টা তারা আমলে না নেয় তখন সঙ্গত কারণে পুরো ভবিষ্যতে এই যারা এর সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল সবাই আইনের দৃষ্টিতে অবৈধ হয়ে যাবেন। আইনের দৃষ্টিতে অবৈধ হলে তারা রাষ্ট্রদ্রোহ মামলার সম্মুখীন হবেন, আর রাষ্ট্রদ্রোহ মামলার সম্মুখীন হলে তাদের ফাঁসি কারো হয়ে যাবে, এটা নিশ্চিত। এত বড় দুর্বলতা রেখে বিএনপি যে রাষ্ট্র পরিচালনা করবে এই চিন্তাটা তারা এখন পর্যন্ত করতেছে না। বুদ্ধিজীবী এবং আইনজীবীরা বলতেছেন যে এই ফাঁক যদি তারা রেখে রাষ্ট্র পরিচালনা করে হলে করতে পারবে, কিন্তু আইনগতভাবে বৈধ হবে না এবং ভবিষ্যতে এটি তাদের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে গণভোটকে যদি সরকার সুবিবেচনা করে বুদ্ধিমত্তার সাথে যদি এটাকে গ্রহণ না করে এবং এর আলোকে যদি সংস্কার না করে তাহলে একটা মহা বিপদের আশঙ্কা রয়ে গেছে। কাজেই সবার মঙ্গলের জন্য এখন এই জিনিসগুলোকে অর্থাৎ জুলাই বিপ্লবকে অর্থাৎ গণভোট এবং সংস্কার 21 সনদ এই লেখে বাস্তবায়ন করা নিজেদের স্বার্থেই প্রয়োজন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন, আর আমরাও সরকারের কাছে আশা করব যে হুমজিগিলি 2/3 সংখ্যাগরিষ্ঠতা জুড়ে এই সমস্ত বিষয়গুলো অস্বীকার করে নিজেদের বিপদকে ডেকে না এনে বুদ্ধিমত্তা পরিচয় দেবেন, এই আশাবাদ দেখেই আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।